সিয়াম আর কোনো কথা বাড়াতে চাইল না। অনেক রাত হয়ে গেছে, ভেতরের মানুষটাকে এখন আর বসিয়ে রাখা ঠিক হবে না। অবশ্য তার নিজেরই বাইরে আর মন টিকছে না। তার এই বন্ধুর সঙ্গে যে তার বোনের খুব গভীর কোনো একটা সম্পর্ক আছে, সেটা সে আগে থেকেই জানে। বাবা মার সঙ্গে এ ব্যাপারে কথা বলে রেখেছে। ছেলে ভালো, পরিবার ভালো, তাদের কোনো আপত্তি নেই। সিয়ামের পরিবারটাই এমন, সবাই ভীষণ বন্ধুত্ব সুলভ, সবার কথা সবার সঙ্গে শেয়ার করে এবং খুব সহজেই তার সমাধান পেয়ে যায়। সিয়াম বাহিনীর হাতে পাওনাটা বুঝিয়ে দিল। এরপর সে আস্তে ধীরে এগোলো তার কাঙ্ক্ষিত প্রিয় নারীর কাছে, যাকে সে তার বক্ষের ভেতর লুকিয়ে ঢুকিয়ে রাখার জন্য এতদিন অপেক্ষা করেছে। নিজের নামে তো অনেক আগেই করে নিয়েছে, তবে কাছাকাছি যাওয়া এখনো অনেক বাকি। আল্লাহ যাকে দুহাত ভরে দিবেন, তাকে কেউ কখনো দমিয়ে রাখতে পারবে না। হাজার চেষ্টা করেও আটকানো সম্ভব না। বিপরীত ব্যাপারটাও সেরকম। কাউকে যদি আল্লাহ না দিয়ে পরীক্ষা করেন, তবে হাজার চেষ্টা করেও পাওয়া যাবে না। সব কিছুর মধ্যে একটা ব্যাপার মাথায় রাখতেই হবে, আমাদের জন্য যা কল্যাণকর নয়, তা হাজার চাইলেও আমাদের সৃষ্টিকর্তা আমাদের দিবেন না। আমাদের সৃষ্টিকর্তা আমাদের নিজেদের চাইতেও আমাদেরকে তিনি বেশি ভালোবাসেন। কেউ যদি কাউকে টেনে নিচে নামাতে চায়, সৃষ্টিকর্তা তাকে হয়তো এমনভাবে উপরে তুলবে, কেউ বুঝতেও পারবে না। নৌসিনের চোখে জল। জ্ঞান হওয়ার পর থেকে সে কখনো দুঃখ অনুভব করেনি। হয়তো হাতে গোনা দু একজনের বিরক্তির কর চাহনি সে সহ্য করেছে, তবুও তার কখনো কোনো কিছুই মনে হয়নি। এটা হতেই পারে, বাবা মার ভালোবাসায় সে সর্বদাই সুখী ছিল। কাঁচা ফুলের সুবাসে মৌ মৌ করছে নৌসিনের ঘরটা। নৌসিনের সাদা গোলাপ ভীষণ পছন্দের, তাই তার ঘরটা আজকে সাদা গোলাপ দিয়েই সাজানো হয়েছে। নিজের ঘরটা আজ নিজের কাছেই বড় অচেনা নৌসিনের। সে যখন রুমে ঢুকে চারদিকে তাকায়, হতবাক হয়ে যায়। চারদিকে শুধু সাদা গোলাপের ছড়াছড়ি আর রজনীগন্ধা। এত সাদার মাঝে সে লাল টুকটুকে শাড়ি পরনে এক মায়াবিনী। চারদিকটা অবাক হয়ে দেখল নৌসিন। তার সাদা গোলাপ ভীষণ পছন্দের, এই কথাটা সে তো সেভাবে কাউকে বলেনি। তবুও সিয়াম কিভাবে জেনে গেছে? নিশ্চয়ই এই আয়োজন তার খুশির জন্যই করেছে। নৌসিনের চোখে পানি থাকলেও মুখটা হাস্যোজ্জ্বল। ভাবল, আমার মতো এমন একটা সাধারণ মেয়ের জন্য এমন অসাধারণ একজন পুরুষ আল্লাহ নির্ধারণ করেছিলেন। কি ভাগ্য আমার! কত দূর থেকে কেউ আমার মতো একটা মেয়েকে পছন্দ করে ভালোবেসে সাগর নদী পেরিয়ে এলো। তাকে তার মতো করে ভালোবাসতে পারবো তো? ঘরের বাইরে থেকে সিয়ামের গলার স্বর পেয়ে নৌসিনকে হঠাৎ কেমন লজ্জারা ঘিরে ধরল। গলাটা কেমন শুকিয়ে এলো। খাটের এক পাশে গিয়ে গুটিসুটি মেরে বসে পড়ল। পরিচিত দরজায় নবটা আজকে সিয়ামের কাছে কেমন নতুন ঠেকল। পরিপূর্ণ বয়সের একজন পুরুষ হলেও আজ তার অনুভূতিটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। নিজের ওপর বিরক্তি হলো সিয়াম। নিজেকে নিজে বলল, উফ, যাকে পাওয়ার জন্য, জয় করার জন্য এতটা পথ পাড়ি দিলে তার কাছে এসে নার্ভাস হয়ে যাচ্ছিস। ভেরি ব্যাড সিয়াম। সবাই টাকা পেয়ে এখান থেকে চলে গেছে। সাইমন অল দ্য বেস্ট বলে সেও গেল বিশ্রাম নেওয়ার জন্য। সিয়াম ভেতরে ঢুকেই তার তৃষ্ণার্ত চোখ জোড়া কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে থমকে গেল। যেন এক বাগান সাদা গোলাপের মধ্যে একটা মাত্র লাল গোলাপ। এই গোলাপটা তার, শুধুমাত্র তার। দরজাটা বন্ধ করে ধীর পায়ে এগিয়ে গেল তার একান্ত ব্যক্তিগত মায়াবিনীর কাছে। নৌসিন খাটের এক কোণে পা ঝুলিয়ে বসেছিল। সিয়াম কাছাকাছি আসাতে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। তার সমস্ত লজ্জা আর অস্বস্তি একপাশে রেখে সুন্দর করে সালাম দিল সিয়ামকে। সিয়াম সালামের জবাব দিয়ে আস্তে আস্তে নৌসিনের আরও কাছাকাছি এগিয়ে গেল। নৌসিনের চিবুকখানা ধরে উঁচু করে মন ভরে দেখল কিছুক্ষণ। তবে সময়টা নির্ধারণ করা যাচ্ছে না সে কতটুকু সময় দেখেছে। এরপর নিজের স্ত্রীর কপালে চুমু খেল। নৌসিনের দুহাত ধরে উঁচু করে হাত দুখানায় চুমু খেল। পকেট থেকে একখানা খাম বের করে নৌসিনের ডান হাতে ধরিয়ে দিল। বলল, এটা তোমার পাওনা,
এর আগে পরিস্থিতির কারণে তোমাকে দেয়া হয়নি। পাওনাটা তোমার আরও মাসখানেক আগেই পাওয়ার কথা ছিল। কি এটা? দিনমোহরের সম্পূর্ণটা এখানে রয়েছে। আবার বলো না এটা তোমার প্রয়োজন নেই, এটা তোমার হক, এটা তোমাকে নিতেই হবে। নৌসিন আর বাড়তি কিছু বলল না। আমি এটা রেখে আসি। হ্যাঁ নিশ্চয়ই। শুকরানার নামাজ আদায় করেছ? হ্যাঁ, আমি কিন্তু 2 বার করে ফেলেছি। সেদিন যেদিন তোমাকে আমি প্রথম আমার নামে করতে পেরেছিলাম, প্রায় হারিয়ে ফেলেছিলাম, ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। সেবার রুমে এসে ফ্রেশে শুকরানার নামাজ আদায় করেছিলাম। তখন আমি একটা ঘটনার কোনো কিছুর জন্য প্রস্তুত ছিলাম না। সব কিছু অনাকাঙ্ক্ষিত ঘটতেই ছিল, যার কারণে সেবার আমার পড়া হয়ে ওঠেনি। আজ পড়ে নিয়েছি। মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেছ। দুজনে দুজনের মতো একান্ত কথাবার্তা বলে ফ্রেশ হয়ে নিল। নৌসিন খাটের এক পাশে বসে রয়েছে পা গুটিয়ে। সিয়াম আলোটা নিভিয়ে দিল। জানালাটা খোলা, পর্দা টানানো। বিগত কয়েকদিন যেন বেশ অন্ধকার ছিল, আজ মনে হচ্ছে বাইরেটা জ্যোৎস্নার আলোয় ভরা। আকাশের চাঁদ তারারাও হেসে খেলে বেড়াচ্ছে। অন্ধকার ঘরে সাদা পর্দা ডিঙিয়ে জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় ঝলমল করে উঠল। সিয়াম নৌসিনকে নিজের বক্ষে টেনে নিল, ফিসফিসিয়ে বলল, এই বক্ষে তোমার নামটা বহু আগেই যত্নে রাখা ছিল। এতদিন এই বক্ষে শুধু তোমার নামটা ছিল। তোমাকে কাছে পাওয়ার হাহাকার ছিল, চোখে ছিল কল্পনা। আজ পুরো তুমিটাই আমার কাছে মায়াবিনী। আমার এই বক্ষে তুমি যতই খুশি ঢেউ খেলে বেড়াও আমার তরঙ্গিনী। এই স্থান শুধু তোমার, শুধু তোমার। সকালটা সিয়ামের জন্য অন্যরকম ছিল। এতদিনের ইচ্ছা পূরণের একটা সকাল। ঘুম ভেঙে স্বপ্নের রাজকন্যার মুখ নিজের বক্ষে দেখা। মন ভরে কিছুক্ষণ দেখলো, ভাবলো এখন থেকে এমনটাই হবে। এবার আস্তে করে নৌসিনকে ঘুম থেকে তুলে নিজেও নামাজের উদ্দেশ্যে রওনা হলো। শিকদার বাড়ি থেকে আজ বেশ কয়েকজন পুরুষ মিলে ফজরের নামাজ আদায় করতে গেলেন জামায়াতে। নাজিমউদ্দিন শিকদার, মোহিনীর বাবা, সিয়ামের বাবা নাসির শিকদার, সিয়াম সবাই একসাথে মিলে নামাজ আদায় করতে পেরে তারাও হয়তো আনন্দিত। একসঙ্গে নামাজ আদায় করার মজাই আলাদা। এমনকি প্রত্যেকটা কাজই একসঙ্গে করার আলাদা একটা আনন্দ থাকে। সিয়াম নামাজ পড়তে এসে অনেকটা সময় মুরব্বীদের সঙ্গে ড্রয়িং রুমে টুকটাক কথাবার্তা বলল। 2 দিন বাদেই সিয়ামরা চলে যাবে নৌসিনকে নিয়ে। এই প্রসঙ্গটা আসতেই সবার মনটা খানিক ভার হয়ে গেল। সিয়াম ছেলেটা একদিনে বেশ মায়ায় জড়িয়ে ফেলেছে সবাইকে। তাকে ছাড়তেই সবার কষ্ট হচ্ছে। সেখানে নৌসিন তাদের নিজেদের মেয়ে, তাকে কিভাবে দূরে পাঠাবে ভেবে কুল কিনারা হারান নাজিমউদ্দিন শিকদার। সিয়াম কিছুক্ষণ তাদের সঙ্গে কথাবার্তা বলে এগুলো কাঙ্ক্ষিত ঘরের দিকে, যেখানে আছে তার প্রশান্তি, তার মায়াবিনী, হয়তো তার অপেক্ষায়। নৌসিন লজ্জায় সিয়ামের দিকে তাকাতেই পারছে না। সিয়াম এই লজ্জা মাখা মুখটা মন ভরে দেখছে। হঠাৎ সিয়ামের ফোনের মেসেজ টোন বেজে উঠল। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। মেসেজটা দেখে সে হাসল, যেন কোনো যুদ্ধে বিজয়ী হয়ে এসেছে। নৌসিনের হাতটা ধরে বলল, চলো কোথাও, নিচে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। যে সারপ্রাইজ পেলে তোমার জীবনের পরিস্থিতি আরও অনেকটা অন্যরকম হয়ে যাবে। নৌসিন ভয় পেল। কি বলছেন আপনি? ভয় পেও না, এটা তোমার জন্য খুব সুখেরই হবে। নতুন সকালটা তোমার জীবনে আরও একটা নতুন অধ্যায় পাবে। নৌসিনের ভাবনাগুলো এলোমেলো হয়ে গেল। সিয়াম নৌসিনের হাত ধরে সামনে আগাতে লাগলো। নৌসিন এক দৃষ্টিতে তাকে রইল সিয়ামের পানে, আর তার পায়ে পা মেলাতে লাগলো। ড্রয়িং রুমে মোটামুটি সবাই উপস্থিত আছে, কথাবার্তা বলছে সবাই। ওদের দুজনকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সবারই চোখ জুড়িয়ে গেল। মনে মনে সবাই মাশাআল্লাহ বলল। দুজন খানিক শব্দ করে বলল, সাজিয়া পুত্রবধূকে আদরের স্বরে ডেকে বললেন, এসো মামুনি, আমার কাছে এসে বসো। এতক্ষণ নৌসিন অন্য ভাবনায় ছিল, তাই তার কোনো হুঁশ ছিল না। এখন সবার সামনে এসে বেশ লজ্জায় পড়ল। সবার সামনে ওর ভীষণ লজ্জা লাগছে। সে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আরে মামনি, এভাবে লজ্জা পাচ্ছ কেন? আমরাই তো এখানে সবাই তোমার মা বাবা।
রেহানার এই পুরনো স্বভাব ফিরে এলো। নিজের অজান্তেই মুখ থেকে একটা ভেংসি কেটে দিল, যা দু একজনের নজরে পড়েছে। সিয়ামও তাদের মধ্যে একজন। সিয়াম সারা ওর বাবা মাকে আপনি করেই ডাকে। সিয়াম তার মাকে উদ্দেশ্য করে বলল, আম্মি জান, আপনি কিন্তু নিজের অজান্তেই কথাটা বললেও এটা খুব বড় সত্যি একটা কথা বলেছেন। মফিজ সাহেব সিয়ামের কথাটা না বুঝে নিজের মন মতো করে ভেবে নিলেন কথাটাকে, হেসে বললেন, হ্যাঁ অবশ্যই, মামনি আমাদের সবার মেয়ে। নাজিমুদ্দিন শিকদারকে উদ্দেশ্য করে বললেন, বেআই সাহেব, আপনার কি তাতে কোনো আপত্তি আছে? নাজিমুদ্দিন শিকদারের চোখে পানি জমল, হেসে বললেন, আমার মেয়ে আমার সৌভাগ্য, আমার আরও সৌভাগ্য আপনারা সবাই তাকে ভালোবাসেন। বাবা হিসেবে এটা যে কত আনন্দের, নিজের সন্তানকে সবাই ভালোবাসে, এটা তো গর্বের বিষয়। সিয়াম এবার সবার দৃষ্টি আকর্ষণ করে বলল, আমি কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য একটা বড় সারপ্রাইজ নিয়ে এসেছি। মফিজ আঙ্কেল, আব্বু, আপনার কিন্তু একদম আপনাদের মধ্যে দ্বন্দ্ব লাগাবেন না। অবশ্য সে উপায়ও নেই, কারণ সে সুযোগ তো আমি রাখছি না। সিয়ামের কথার আগামাথা কেউ কিছু বুঝতে পারল না। নাজিমুদ্দিন শিকদার কৌতূহলের স্বরে বললেন, বাবা সিয়াম, আমি তো কিছু বুঝতে পারছি না। এখনই আপনাদের সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি, তবে তার আগে সবাইকে ডাকা উচিত। নীরব, মোহিনীকেও তো অবশ্যই। বাচ্চাদেরও এইখানে ডাকা উচিত। মুরাদ, নাবিল, নাদিয়া, সারা, দাদিকেও ডাকুন। তামান্না শিকদার একজন কাজের লোককে দিয়ে ওদের ডেকে পাঠালেন। সবার চোখে কৌতূহল। সকাল সকাল ডাকায় মোহিনীর চোখে মুখে বিরক্তি দেখা যাচ্ছে। নীরবের চোখ মুখ দেখে মনে হলো শুকনো, মনে হচ্ছে সে কোনো হতাশায় ভুগছে। একে একে সব বাচ্চারাও এসে নিজেদের জায়গা দখল করে বসল। হালিমা বেগমও আস্তে ধীরে এসে বসলেন বৈঠকে। কি ব্যাপার নাজ্জামাই, শুনলাম কোনো সারপ্রাইজ দিবে আমাদের? হ্যাঁ দাদি, মোহিনী বিরক্তি নিয়েই বলে ফেলল। কি ব্যাপার বলুন তো? কাল এত ঝুট ঝামেলার পর এত রাতে ঘুম থেকে এখন এত সকাল সকাল এভাবে ডাকার মানে কি? লিয়ারা বললেন, এভাবে কথা বলছো কেন? এখানে সবাই রয়েছেন মুরব্বীরা তোমার, আর তাছাড়া আমরা তো সবসময় থাকবো না, তখন তো বিশ্রাম করতেই পারবে। আর এটা তোমার শ্বশুরবাড়ি, এখানে তুমি তোমার শাশুড়িদের পরে বাড়ির বড় বউ, তোমার তো কিছু দায়িত্ব অবশ্যই থাকা উচিত। এটা কি ব্যাপার তোমার? রেহানা মোহিনীর পক্ষ নিয়ে বলল, আহা বিয়ান, মেয়েটা তো সত্যি বলেছে। গতকাল কত ধকল গেল বলুন তো? লিয়ারা ফের বলল, কই, আমি তো তাকে কোনো কাজ করতে দেখলাম না। তবুও যদি ঘুরে ফিরে ক্লান্ত হয়েও যায়, তবু এখন তার এখানে আসাটা দায়িত্ব, এক প্রকার ভালোবাসা বটে। আমি তোমাকে কিছু শেখাতে পারলাম না, অবশ্য তুমি আমাকে সে সুযোগ খুব কমই দিয়েছ। তাছাড়া ভালোবাসাটা মনের ব্যাপার, এটা সবাই পারে না। ভালোবাসা শেখাতে হয় না, ওটা মন থেকে আসে। কারো মনটা নরম হলে তাকে হাজার চেষ্টা করলেও কেউ আঘাত দিয়ে শান্তি পায় না। তোমার মনটাই তো দেখছি মরা। আহা বেয়ান, এভাবে বলছেন কেন? আপনি ওর নিজের মা, আমি শাশুড়ি হয়েও তো কোনো সমস্যা হচ্ছে না। আপনি কি কোনোভাবে আমাকে ওই সব শাশুড়িদের মতো ভাবছেন? আরে না, মেয়ে তো আমারও, আমার আছে তো আর বসে নেই। এ সময় তুমি এখানে বসো। সিয়াম হয়তো কিছু বলবে, লিয়ারা একটুখানি তাচ্ছিল্য করে বললেন, কেন বেয়ান, মেয়ে নেই কে বলেছে? এই যে নৌসিন, নাদিয়া, ওরাও তো আপনার মেয়ের মতো হওয়ার কথা। রেহানা খানিক থতমত খেয়ে গেল, জোরপূর্বক মুখে হাসি টেন বলে, হ্যাঁ বেয়ান, ওরা তো আমার মেয়েই, সাথে মোহিনীও যোগ হয়েছে, এখন সেও আমাদের মেয়ে। তামান্না শিকদার ব্যাপারটাকে এখানে বন্ধ করার জন্য বললেন, বাবা সিয়াম, কিছু বলবে বলেছিলে, আমাদের তো ভীষণ কৌতূহল হচ্ছে, আর অপেক্ষা করতে পারছি না। আর অপেক্ষা করতে হবে না আপনাকে আম্মু, আমি এখনই বলছি। আসলে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, আর সেটাতে আমি সফল হয়েছি। বাহ, খুব ভালো তো। তাহলে এর সঙ্গে আমাদের সারপ্রাইজের সম্পর্ক আছে আব্বিজান। আমি তো আপনাদের সব খুলে বলেছিলাম নৌসিনের ব্যাপারে। হ্যাঁ, সে তো তুমি আমাদের সঙ্গে বলেছ নৌসিন মামুনির ব্যাপারে সব কিছুই, কিন্তু সেটা অতীত, সেটা তো আমরা এখানে জানতে চাচ্ছি না। তুমি তোমার সারপ্রাইজটা দাও। হ্যাঁ, এখানে আসল কথা, এটা আসতেই হবে, কারণ ব্যাপারটা এটার সঙ্গে জড়িত। আমি নৌসিনের আসল বাবা মাকে খুঁজে পেয়েছি। ওর বাবা মাকে খুঁজে পাওয়াটা আমার জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল।
শিকদার বাড়ির বৈঠকে উপস্থিত সবাই একটা ছোটখাটো শখ পেল। নৌসিন তৎক্ষণিৎ দাঁড়িয়ে গেল। নাজিমুদ্দিন শিকদার তামান্না শিকদারের বিষয়টা বুঝতে কিছুক্ষণ লাগলো। যখনই তারা বুঝতে পারল, তাদের ভেতরটা কেঁপে উঠল। তামান্না শিকদার দ্রুত মেয়েটাকে কাছে নিয়ে বুকের ভেতর চেপে ধরলেন। তার মনে হতে লাগলো তার মেয়েটাকে কেউ এক্ষুনি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। সিয়াম তামান্না শিকদারের অস্থিরতা দেখল, বলল, ভয় পাবে না আম্মু, আপনার মেয়ে আপনারই থাকবে। নাজিমুদ্দিন শিকদার কাঁপা গলায় জানতে চাইলেন, কোথায় তারা? তাদের খোঁজ পেলে কিভাবে? তুমি তাদের খুঁজে যখন পেয়েছো, তোমার দায়িত্ব নিয়ে এখানে তাদের নিয়ে আসা উচিত। তারা এখানে উপস্থিত। মুফিজ সাহেব আর লিয়ারার ভেতরটা অজান্তে কেঁপে ওঠে। আমি সমস্ত প্রমাণ হাতে নিয়ে বলছি, নৌসিন মুফিজ আঙ্কেল আর লিয়ারা আন্টির বায়োলজিক্যাল সন্তান। লিয়ারা আন্টি নৌসিনের জন্মদাত্রী মা। লিয়ারা মুফিজ একে অপরের দিকে তাকাতাকি করল। সবাই অবাক হয়ে যেন বোবা হয়ে গেল। মুফিজ সাহেব ভাঙা গলে বললেন, তুমি কি বললে বাবা? এটা কি আসলে সত্যি? আঙ্কেল, বিজ্ঞান থেকে আবিষ্কৃত ডাক্তারি পরীক্ষা তাই বলে। মোহিনীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ার অনুভূতি হলো। নীরব অবাক হয়ে তাকিয়ে রইল। সিয়াম কণ্ঠে তেজ নিয়ে বলল, আপনার সবাই শুনে রাখুন, আমার স্ত্রী নৌসিন নাজিমুদ্দিন শিকদারের মেয়ে, কোনো রাস্তার মেয়ে নয়, এমনকি সে কোনো যার সন্তানও নয়। হ্যাঁ, আমি জানি কিভাবে সে হারিয়ে গিয়েছিল, সেটা তার বাবা মাই বলবে। তবে আপনারা সবাই শুনে রাখুন, সে বৈধ সন্তান, সে কোনো বাবা মার শখের সন্তান। লিয়ারার চোখ থেকে পানি ঝরছে। সে এগিয়ে গেল নৌসিনের কাছে। নৌসিনকে তামান্না শিকদারের কাছ থেকে টেনে নিয়ে নিজের বুকে চেপে ধরল। নৌসিন নির্বাক, তার কণ্ঠস্বর যেন বোবা হয়ে গেল, কিছুই বলতে পারছে না সে। মুরাদ আনন্দের সহিত বলে উঠল, আপু, আমার নিজেরই আপু। লিয়ারা নৌসিনের মুখটা উঁচু করে সারা মুখে আদর দিতে লাগলেন। পাগলের মতো নৌসিনকে দেখতে লাগলেন। স্বামীকে উদ্দেশ্য করে বললেন, তুমি শুনলে সিয়াম কি বলল? ও আমাদের সে হারিয়ে যাওয়া সন্তান। তুমি বলতে না ওকে তোমার ভীষণ আপন লাগে? আমারও আপন লাগে। আমি তোমাকে বলেছিলাম না, দেখলে তো? ততক্ষণে মুফিজ সাহেবও এগিয়ে এসেছিলেন মেয়ের কাছে। হালিমা বেগম অতীতের কথা মনে করে ভীষণ ভেঙে পড়তে লাগলেন। তিনি শব্দ করে কেঁদে উঠলেন, বললেন, কত ভালো পরিবারের একটা মেয়েকে আমি কি বাজে কথা নাই না বললাম? ওরে নৌসিন, আমাকে মাফ করে দিস বোন। সিয়াম নিজেই সান্ত্বনা সুরে বলল, দাদি, আপনি নিজেকে অপরাধী ভাববেন না। আপনি নৌসিনকে এখন ভীষণ ভালোবাসেন, সেটা আমরা সবাই জানি। যেটা অতীত হয়ে গেছে সেটা হয়ে গেছে। আমি কিছু মানুষের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি, আপনি কষ্ট পাবেন না। তবু কি আর মন মানে? হালিমা বেগম নিঃশব্দে কাঁদতে লাগলেন। লিয়ারা মেয়েকে পাশে বসে নিয়ে নিজে বসলেন, অন্য পাশে মুফিজ সাহেব বসলেন। দুজনে এতগুলো বছর পর নিজেদের মেয়েকে খুঁজে পেয়ে আনন্দে ভাষা হারালেন। রেহানা নাসির শিকদার উভয়ে তাদের মতো করে আফসোস করতে লাগলো মনে মনে। হয়তো মোহিনী ব্যাপারটা মানতে পারল না। সে বিরোধিতা করে বলে উঠল, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমার একটা বোন হারিয়ে গিয়েছিল, সেটা ওর জন্মের 2 মাস পরে, তাও কোনো এক সমুদ্রে বেড়াতে গিয়ে। সেই হিসেবে তো এখন ওই বাচ্চাটির কোনো অস্তিত্বই পাওয়ার কথা না। আচ্ছা সিয়াম, কোনোভাবেই এর জন্য পরিচয়হীন মেয়েটাকে আমাদের পরিবারের চাপে দিতে চাইছো না তো? লিয়ারা তৎক্ষণিক নিজের স্থান ছেড়ে গিয়ে মোহিনীর গালে পরপর 4টা থাপ্পড় মেরে দিল। বেয়াদব মেয়ে, তোমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করার এই প্রতিদান? এতটুকু ভালোবাসতে পারলে না আমার পরিবারটাকে? আমি আমার সন্তানটাকে এত বছর পর ফিরে পেলাম, আর তুমি তাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছো। কথায় আছে, এক গাছের ছাল কখনো আর এক গাছে লাগে না। সেই কথাটা আমি একটু আগে পর্যন্ত মানতে চাইতাম না। আমার মেয়েটা নৌসিন কি সুন্দর, তার আব্বু আম্মুকে ভালোবাসে। তারাও আমার মেয়েটাকে কত ভালোবাসা দিয়ে যত্ন করে বড় করেছে। সেটা দেখে তো আমি এই প্রবাদটা আরও ভুল ভেবেছিলাম। কিন্তু না, আজ মনে হলো প্রবাদটা কখনো কখনো মিলে যায়। এক গাছের ছাল অন্য গাছে লাগে না, এটা তোমার জন্য একদম পারফেক্ট প্রবাদ। লিওরার শেষের কথাটা শুনে সবাই খানিক অবাক হলো। মোহিনীকে আর এক গাছের ছাল কেন বলা হলো ভেবে তারা আরও একটা কৌতূহল খুঁজে পেল। রেহানা নাসির শিকদার আর নীরব, তারা বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। রেহানার নাসির শিকদার দুজনেই ভাবনা আলাদা হলেও তাদের ভাবনার অন্যরকম মিল রয়েছে।
রেহানা ভাবতে লাগলো, তাহলে কি কোনোভাবেই নিজে থেকেই ঠকে গেলাম? নাসির শিকদারের ভাবনা এলো, অন্যের ক্ষতি করতে গিয়ে কি নিজেরাই অনেক বড় ক্ষতি হয়ে গেল? সিয়াম মোহিনীর কথাটার প্রেক্ষিতে বলল, আমার স্ত্রী বর্তমান পিতামাতার এতটা অভাব লাগেনি যে আমি তাকে যে কোনো পরিবারের ওপর চাপিয়ে দেব, আর না আমার কোনো অভাব লেগেছে যে আমার স্ত্রীকে আমি অন্যের উপরে চাপিয়ে দিব। যদি আমার কোনোদিন অভাব লেগেও থাকে, শত কষ্ট করে হলেও নৌসিনকে আমার সঙ্গেই থাকতে হবে। আমি তার হাত কোনোভাবেই ছাড়ছি না। আর আমার নজরে আজ পর্যন্ত তোমার ব্যাপারে যতটুকু এসেছে তাতে তো মনে হয় না যে তুমি তোমার বাবার প্রতি ভীষণ দুর্বল। তাহলে এত হিংসা কেন? দিন কখনো সবার এক থাকে না, যেহেতু সময়ে পরিবর্তন হতেই থাকে, তাই দিন, মানুষের ব্যবহার সবকিছুই সময়ের ব্যবধানে পরিবর্তন হয়। সেই পুরনো শিকদার বাড়িতেও সময়ের ব্যবধানে বেশ পরিবর্তন হয়ে গেল। নৌসিনের জীবনের পরিবর্তনটা একদম অনাকাঙ্ক্ষিত। এমন পরিবর্তন ভীষণ ভয়াবহ, তবুও কিছু করার থাকে না। নৌসিনকে সবাই যা নয় তা বলে কত অপমানটাই না করলো, সবাই কত ছোট করলো, জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলল। মোহিনী এর আগে নৌসিনকে সেভাবে মুখে কিছু বলার স্পেস পায়নি, তবে মনে মনে বেশ তাচ্ছিল্য করেছে সবসময়। মুখে বিরক্তির ছাপ তো ছিলই, আজ সুযোগ পেয়ে সেও বলল, তবে বলে পার পেল না। সেও নতুন কোনো সত্যের মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। কপালে কয়েকটা ভাঁজ ফেলে লিয়ারার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, কি বললে আম্মু তুমি আমাকে? আর এক গাছের ছাল? মানে আমি তোমাদের বাড়ির কেউ নই? আমি আর এক বাড়ির কেউ? আজ নিজের হারানো সন্তানের কথা মনে পড়ে এই বাইরের মেয়েটার জন্য তুমি আমাকে এইভাবে বললে আম্মু? হ্যাঁ বললাম। আজ আমার ভীষণ আফসোস হচ্ছে, তোমার মতো একটা মেয়ে আমাদের সন্তানের পরিচয়ে। তোমাকে তো আমরা মাথায় করে রেখেছিলাম, হাতের ওপরে কত করে বড় করেছিলাম। এই তার প্রতিদান? অবশ্য একটা অবৈধ সন্তানের থেকে এর চাইতে কি বা চাওয়ার আম্মু? আম্মু, হ্যাঁ যা শুনেছ সেটা সম্পূর্ণ সত্যি। তুমি বারবার এই মেয়েটাকে কটাক্ষ করছো, অথচ তুমি জানোই না তোমার আসল পরিচয়। লিয়ারার কথাটা শুনে সবাই যেন বোবা হয়ে গেল, সবাই কৌতূহলী দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রইল। মোহিনীর যেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে। মুফতি সাহেব সিয়ামকে উদ্দেশ্য করে বলল, বাবা সিয়াম, নৌসিন মামুনির প্রতি নিজের অজান্তে আমাদের শুরু থেকে একটা অদ্ভুত টান ছিল। যখন থেকে তার ওই মায়াবী মুখটা দেখেছি তখন থেকে বারবার হৃদয়টা তার প্রতি টানছিল অদ্ভুতভাবে। এমনকি মুরাদকে দেখবে, নৌসিন মামনিকে দেখার পর থেকে শুধু তার সঙ্গে তার কি সুন্দর সখ্যতা গড়ে উঠেছে। আর নৌসিন মামুনিকে দেখবে যে কত সুন্দরভাবে মুরাদকে আগলে রাখে, যদিও সে বাকি সবাইকেও আগলে রাখে, যেমন নাবিলকেও, তবুও আমাদের ওর প্রতি টানটা অদ্ভুত। আজ তোমার কথা শুনে আমাদের কোনো সন্দেহ নেই যে এটাই আমার সে হারিয়ে যাওয়া সন্তানটা। বিশ্বাস করো, শুধুমাত্র সমাজের বুকে শক্তপোক্ত একটা প্রমাণের প্রয়োজন পড়বেই। মানুষকে দেখাতে হবে একটা প্রমাণ দরকার। হ্যাঁ আঙ্কেল, আমার কাছে প্রমাণ আছে। আপনাদের প্রতি গভীরভাবে তখন আমি খেয়াল করেছিলাম নৌসিনের প্রতি আপনার অদ্ভুত ব্যবহার, আপনাদের চোখের নজরও আমি খেয়াল করেছিলাম। মোহিনীকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে তার কোনো ভাই বোন হারিয়ে গিয়েছিল কি না। সে যখন বলল হ্যাঁ হারিয়েছে, তখনই তো আমার সন্দেহটা আরও গাঢ় হয়ে যায়। তবে সে খুব করে বারণ করেছিল আপনাদের সামনে বিষয়টা না তুলতে, তাহলে তার মা অসুস্থ হয়ে যেতে পারে। এখন ভুলে আছে, ভালো আছে, তবে আমি এমনিতেও বলতাম না। যার কারণে আমার এই আইডিয়াটাই আসে যে আপনাদের সঙ্গে নৌসিনের ডিএনএ টেস্ট করে ফেলাবো। সেদিন যখন মুরাদ অ্যাক্সিডেন্ট করলো, তাকে রক্ত দেওয়ার জন্য নৌসিন গেল, তখন আমার খুব জোরালোভাবে এটা মনে পড়ে যে এখনই সময়। আর এই জন্যই সেদিন আমি জোর করে আপনাদের চেক আপটা করিয়েছিলাম, কারণ আমি নিশ্চিত ছিলাম না যে এটা আসলেই হতে পারে। তাই আমি আপনাদের এ ব্যাপারে কাউকে কিছু জানাইনি আগে। আমি নিশ্চিত হয়ে আগে জেনে নিতে চেয়েছিলাম আসলেই এমনটা হতে পারে কিনা, কারণ আমি কারো মনটা আসলে ভাঙতে চাইনি। আমি আপনাদের সঙ্গে আগে আলোচনা করে নিলে যদি এটা ভুল প্রমাণিত হলো, তাহলে হয়তো আপনারা অনেক বেশি কষ্ট পেতেন, যেটা আমার কাম্য ছিল না। আপনারা চাইলে আরও একবার অন্য কোথাও থেকে আপনাদের নিজেদের মতো টেস্ট করে নিতে পারেন, তবে আমি নিশ্চিত, কারণ এই হসপিটালে আমাদের ইনভেস্টিগেশনের জন্য প্রায় সব কাজ করে থাকে, ওরা কোনোভাবে ভুল তথ্য দেবে না।
তবু আমি টেস্টটা দুবার করেছি এবং দুবারই পজিটিভ ছিল। প্রথম টেস্টের রিপোর্টটা আমার কাছে আছে, আর দ্বিতীয় টেস্টের রিপোর্ট আজ সকালে পেয়েছি। ওরা আজকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে। এরপরে আপনাদের মনের সমস্যা থাকলে আপনারা নিজেদের মতো করে চাইলে ভেবে নিতে পারেন। মফিজ সাহেব আর কিছু জানার আগ্রহ প্রকাশ করলেন না। সব তো জানা হয়েই গেছে। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেললেন। মারে, তোকে হারিয়ে কত খুঁজেছি রে মা। 2 মাসের বাচ্চা হারিয়ে গেলে ঠিক থাকা যায়? দুধের বাচ্চা কোথায় ছিলি, কি করেছিলি? হায়, সবার চোখে পানি জমলো। তোর মা তোকে হারিয়ে 3টা বছর পাগল হয়েছিল। আমাদের পরিবারটা, বাড়িটা একদম কালো অন্ধকারে ছেয়ে গিয়েছিল। তোর মা শুধু একটা পুতুল নিয়ে থেকেছে, যেটাকে তুই মনে করে কত পাগলামি না করলো। হয়তো আমি কখনো ভালো কাজ করেছিলাম, যার জন্য আল্লাহ তোকে এমন একটা পরিবার দিয়েছেন। তুই ভীষণ আদরে বড় হয়েছিস। আল্লাহর দরবারে এটা আমার লম্বা একটা পরীক্ষা ছিল। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি তোকে আবার ফিরে পেয়েছি রে মা। আল্লাহর দরবারে যতই শুকরিয়া জানাই কম হয়ে যাবে। নৌসিনের চোখ থেকে অনবরত পানি ঝরছে। কিরে মা, আমাদের আব্বু আম্মু বলে ডাকবি না? নৌসিনের গলা থেকে স্বর বের হচ্ছে না, তবুও ভাঙা গলায় কাঁপা কাঁপা স্বরে বলল, আব্বু। মফিজ সাহেব আরো শব্দ করে কান্না করে দিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। মারে মা, তোকে যে বুকের ভেতরে ঢুকিয়ে ফেলতে ইচ্ছে করছে রে মা। তোকে কতটা কাছে পেয়েও আবার কিভাবে এতটা দূরে পাঠিয়ে দেব রে মা। লিয়ারা পেছন থেকে মেয়ের কাঁধে হাত রাখলেন, কাঁপা গলাটা বললেন, আমাকে আম্মু বলে ডাকবি না? মফিজ সাহেব মেয়েকে ছাড়লেন। নৌসিন তৎক্ষণিৎ লিয়ারার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। আম্মু। বেশ অনেকটা সময় আবেগী মুহূর্ত পার করলো সবাই। মফিজ সাহেব নাজিমুদ্দিন শিকদারের কাছে গিয়ে তার হাত দুটো ধরলেন, বললেন, ভাই সাহেব, আপনি এতটা চুপচাপ হয়ে গেলেন কেন? আপনার মেয়ের থেকে একটুখানি ভালোবাসার ভাগ আমাদের দিবেন না? নাজিমুদ্দিন শিকদার যেন বোবা হয়ে গেলেন। খানিকটা সময় নিজে মফিজ সাহেবকে বললেন, একটা সন্তানবিহীন যখন দুর্বিষহ জীবন কাটছিল আমাদের, তখন এক পশলা বৃষ্টি হয়ে এসেছিল মেয়েটা আমাদের জীবনে। এবার সমাজের তিক্ত কথা, বাজে অনুভূতি থেকে বাঁচতে নিজেদেরকে একটু সময় দেওয়ার জন্য গিয়েছিলাম সমুদ্র ঘুরতে। সমুদ্রের তীর থেকে কিছুটা দূরে ঝোপঝাড়ের ভিতরে একটা বাচ্চার কান্না, সে কি করুণ কান্না। সেখানে অনেকটা সময় খোঁজাখুঁজি অপেক্ষা করেছিলাম আমরা, কোনো সমাধান খুঁজে পাইনি। তখন আমরা ভেবে নিলাম বোধহয় আল্লাহ আমাদের জন্যই, আমাদের ঘর আলোকিত করার জন্য মেয়েটাকে ওখানে রেখেছিলেন। ওকে পেয়ে আমরা অনেক সুখে ছিলাম, আর আপনারা অন্ধকারে। মেয়েটা যেখান থেকে হারিয়ে যায় সেখানে অন্ধকার হয়ে যায়, যেখানে যায় সেখানে আলো হয়ে যায় বলে মেয়ের মাথায় হাত বুলালেন। আমাদের মনে হয়েছিল ওকে কেউ ওখানে ফেলে রেখে গিয়েছে। ওর অবস্থাটা এরকম ছিল। তবু 2টা দিন আমরা বহু চেষ্টা করেছিলাম তার আসল পরিবারটা খোঁজার জন্য। কেন এরকম একটা প্রদীপ ফেলে দিল তারা? কোনো হুদিস পায়নি। বিশ্বাস করুন, জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে কেউ দেখলে বলবে ওকে কেউ ইচ্ছে করে ফেলে রেখে গিয়েছে। মোহিনীর চোখে মুখে এবার ভয় জেগে উঠল। নৌসিনকে ফেলে দেয়া হয়েছে বিষয়টা এখানে ধামাচাপা দিতে চাইল মোহিনী। এই ব্যাপারটা আর না এগোলো। এর জন্য সে আপ্রাণ চেষ্টা করতে বলল, আব্বু আম্মু, আমার প্রশ্নটা তোমরা এড়িয়ে গেছো। নিজের সন্তানকে কেউ অবৈধ সন্তান বলে? মফিজ সাহেব বললেন, যতটুকু জেনেছো ওই পর্যন্তই ভুলে যাও। অতিরিক্ত ঘাটাঘাটি করতে যেও না, তুমি তোমার অস্তিত্ব হারাবে। কিছু কথা না জানা ভালো। এতটুকু জানতে না, যদি না তোমার মাকে এতটা পরিমাণ কষ্ট দিতে। যদি তুমি ভালোবাসা জানতে, তাহলে আজ তোমার এই পরিণতি হতো না। তুমি কখনই এমন নির্মম সত্যির মুখোমুখি হতে না। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল বরাবরই বেশি থাকে। সামনে বিপদ আছে, কষ্ট আছে জেনেও কৌতূহল মানুষকে সেদিকে টেনে নিয়ে যায়। মোহিনীরও ভীষণ কৌতূহল হলো। তার মনে হলো এটা তার জানতেই হবে। না আব্বু, এমন কথা কেন বললে? আমাকে জানতেই হবে। আমি তোমাদের সন্তানের পরিচয়ে বড় হয়েছি, আর এখন এই পর্যায়ে এসে আমি জানতে পারলাম আমি একটা অবৈধ সন্তান। এটা মেনে নেওয়া যায় না। সত্যিটা জানলে কি তুমি পরিবর্তন করতে পারবে? রেহানাও অস্থির হয়ে উঠলেন ভীষণ। তার ছেলের সারা জীবনের স্বপ্ন, ভবিষ্যতের প্রশ্ন। তাই সে অস্থির হয়ে বলল, বেয়াই সাহেব, আপনার ব্যাপারটা এরকম ধোঁয়াশা রাখছেন কেন? আমরাও জানতে চাই। এটা আমার ছেলের জীবনসঙ্গীর প্রশ্ন। মফিজ সাহেবও কড়া গলায় বললেন, কেন বলুন তো? আপনার ছেলে তার জীবনসঙ্গী নিজেই বাছাই করে নিয়েছে।
শুনেছিলাম তাতে আপনারও যথাযথ সায় ছিল। তাহলে এখন কেন সেটা জানতে হবে, আর জানলেই কি সব কিছু পাল্টানো যাবে? মোহিনী আমার ওরসজাত সন্তান না, সেটা জানলে কি আপনি আবার আপনার ছেলের বউ নতুন করে নির্বাচন করবেন? নওশীন মামনিকে আপনি আর আপনারাও এই কারণে রিজেক্ট করেছিলেন। রেহানা চুপ হয়ে গেল। নাসির শিকদার চুপ হয়েই রয়েছে। তার যা বোঝার বুঝে ফেলেছে সে। আজ যদি তার স্ত্রী সন্তান তাকে বিন্দুমাত্র মূল্যায়ন করত, তাহলে হয়তো এরকম কিছুই হতো না। আব্বু, আমি জানতে চাই, ওই মেয়েটার ঘৃণিত অতীতের জন্য আমি নিজে এরকম একটা ঘৃণিত মন্তব্যের মুখোমুখি হলাম, আমাকে যে জানতেই হবে। লিয়ারা এবার আরও রেগে গেল। কি বললে তুমি? তুমি আবারও আমার মেয়ের অতীতকে ঘৃণিত অতীত বলছো? হ্যাঁ, ও কার না কার সন্তান হয়, এসে আমার বাবা মার ঘরে ঢুকে পড়েছে, আর সেখান থেকে আমাকে বিদায় দেওয়ার প্ল্যান করছে। লিয়ারা চিৎকার করে বলল, আমরা তোমাকে ভালোবেসে লালন পালন করেছিলাম, আজ তার এই পরিণতি হলো। তোমাকে ভালোবেসে বড় করেছি এটা ভেবে আমার ঘৃণা হচ্ছে, বুঝতে পেরেছো তুমি? ঘৃণা হচ্ছে, ঘৃণা। সবার দিকে তাকে বলল, আমি জানি আপনাদের সবার মনে প্রশ্ন, তাহলে মোহিনী আসলে কে? যদিও এটা লজ্জার কথা, তবুও যেহেতু আপনারা জেনে গেছেন মোহিনী আমার সন্তান নয়, তাই বলছি ওকে আমি জন্ম দিইনি, কিন্তু ওকে আমরা অনেক ভালোবেসে আগলে রেখে বড় করেছি। ও আমার মনের সন্তান। ভদ্র সমাজের জন্য লিভ টুগেদার একটা লজ্জার কথা, ঘৃণিত কথা, এর শাস্তিও ভয়াবহ। তবে বিদেশের মাটিতে এরকমটা খুবই কমন। হয়তো কিছু ভদ্র পরিবার এটা মেনে নেন না। আমার বোনের প্রেমটাও আমাদের পরিবার থেকে মেনে নিচ্ছিল না। আমাদের সবার অমতে প্রেমিকের সঙ্গে চলে যায়। এই লোকটা তাকে কয়েকদিন ব্যবহার করেই সে তাকে ছুড়ে দেয়, আর সেই ফল হচ্ছে এই মোহিনী। ওকে জন্ম দিতে গিয়ে ওর মা মারা যায়। ওর লিগাল বাবা কখনোই ওকে মেনে নেয়নি। আমরা খবর পাঠিয়েছিলাম, না তো ওর বাবা মেনে নিয়েছে, না তো ওর পরিবার। মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে খুব মায়া হয়ে যায় আমাদের, তাই আমরা আমাদের নিজেদের পরিচয়ে এই মেয়েটাকে বড় করি। সিয়াম লিয়ারের মুখের কথা কেড়ে নিয়ে বলল, হ্যাঁ, তার প্রতিদান হিসেবে এই মেয়েটা আপনারই সন্তানকে হত্যা করে দিল, তাই না মোহিনী? এই মেয়েটার সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি হওয়া উচিত। সিয়ামের কথাটা মোহিনীকে কাঁপিয়ে তুলল। একে তো সে তার মায়ের কথা শুনে দিক দিশা হারিয়ে ফেলল, আর তার ওপর সিয়ামের এহেন কথায় সে আরও অস্থির হয়ে নিজের অজান্তে বলে ফেলল মিথ্যে কথা। আমি তাকে হত্যা করিনি, শুধুমাত্র তাকে ফেলে এসেছিলাম জঙ্গলের মাঝে, আমি তাকে হত্যা করি। কথাটা বলতে হুঁশ ফিরে আসে মোহিনীর। সিয়াম মুচকি হাসে, বাকিরা বাকরুদ্ধ হয়ে যায়। মোহিনী নিজের ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণ অনেকটা দেরি হয়ে যায়। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে আপ্রাণ চেষ্টা শুরু করে। আব্বু আম্মু, আমি আসলে কি বলে ফেলেছি। আমি তোমাদের সন্তান না শুনে আমি সত্যিই নিজেকে হারিয়ে ফেলেছি। আব্বু আম্মু, প্লিজ তোমরা আমাকে এরপর এতটা পর করে দিও না। বলো না তোমরা যা বলেছো সব ভুল, আমাকে শাস্তি দিতে বলেছো, প্লিজ প্লিজ আম্মু। মফিজ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, সিয়াম, জি আঙ্কেল, নওশীন মামুনি এখন তোমার স্ত্রী, তার সাথে অন্যায়ের শাস্তি তুমি নিজ হাতেই দাও বাবা, আমি পারছি না। নীরব সব কিছু দেখে যেন একদম অনুভূতিহীন হয়ে গেল। সিয়াম মফিজ সাহেবকে বলল, আপনি শান্ত হন আঙ্কেল। সবাইকে উদ্দেশ্য করে বলল, নওশীনের পরিচয় নিয়ে আর কারো কোনো দ্বিধা আছে? নাজিমউদ্দিন শিকদার সিয়ামের মাথায় হাত বুলিয়ে বলেন, অনেক বড় হ বাবা, আল্লাহ তোমাকে দীর্ঘ নেক হায়াত দিক। নওশীন তখন থেকে লিওনের বুকের সঙ্গে লেপ্টে রয়েছে। এতদিন মাঝে মাঝে তার ভীষণ জানতে ইচ্ছে করছিল তার বাবা মা কেন তাকে ছেড়ে দিল, কি দোষ ছিল তার। আজ আর কিছু বলার নেই, তাকে হারিয়ে তার মা পাগল পর্যন্ত হয়ে গেল। লিয়ারা মেয়েকে ফিরে পেয়ে যেন বাচ্চা হয়ে গেল। তামান্না শিকদারকে উদ্দেশ্য করে বলল, আপা, আজকে মেয়েটা আমার কাছে থাকুক। তামান্না হাসলো, বলল, আপনার মেয়েকে এতদিন পর খুঁজে পেয়েছেন, তাকে আপনার কাছে রাখবেন সেটা আবার বলতে হয় নাকি? নওশীন দৌড়ে তামান্নার কাছে গিয়ে তার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল, বলল, আম্মু, তুমি কি আমাকে পর করে দিচ্ছ? পাগলি মেয়ে, পর করে দিলে আমি বাঁচতে পারবো বুঝি? আম্মু। নাজিমউদ্দিন শিকদার, তামান্না শিকদার জানেন তাদের মেয়েটা তাদের সবাইকে ভীষণ ভালোবাসে, তবুও তাদের ভিতরটা ভীষণ কাঁপছে। একে তো মেয়েটার বিয়ে হয়ে গেছে, এখন সে অন্যের হয়ে গেছে। নিজের হারিয়ে যাওয়া জন্মদাতা পিতামাতাকে খুঁজে পেয়েছে। মনে হচ্ছে যেন মেয়েটা তাদের থেকে আরও দূরে চলে গেল। মুরাদ নওশীনকে জড়িয়ে ধরে বলল, আপু, তুমি আমার সত্যিকারের আপু।
ওখানে কি তুমি আমাদের বাড়িতে থাকবে এখানে? সারা বলল, সেটা হচ্ছে না বিয়াই, ভাবি আপুকে তো আমরা নিয়ে যাব। আপুকে এতদিন আর খুঁজে পাও, কাছে রাখতে পারবো না, আমিও আপুর সাথে যাই। মফিজ সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি জানতে চাইতে না তোমাকে কেন আমরা কোথাও পাঠাই না? এই যে তোমার আপু সেই ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, তাই তো তোমাকে আমরা কখনো চোখের আড়াল হতে দেই না। তোমাকে আমরা ভীষণ ভালোবাসি, আমি জানি আব্বু তোমরা আমাকে কতটা ভালোবাসো। আমি তো এতদিন পর আপুকে খুঁজে পেয়েছি, আপুকে আমাদের সঙ্গে রাখবে না? মফিজ সাহেব হাসলেন, মেয়েকে খুঁজে পেয়েছেন এই তো ঢের, আব্বু বলে ডেকেছে, সামনে আরও ডাকবে, আর কি বা চাওয়ার পাওয়ার। সাজিয়া বললেন, আজকে কিন্তু আমাদের সকলের একটা অনেক বড় আনন্দের দিন, এই দিনে আর কান্না নয়, অনেক আনন্দ হবে। রেহানা শুধু চেয়ে দেখছে আর ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে। এতদিন নিজেদের মেয়েকে অবৈধ রাস্তার জারজ বলে মেয়ে কত তুচ্ছ তাচ্ছিল্য করলো, আর আজ নিজের পুত্রবধূই অবৈধ সন্তান। নিজেই তো মেয়েটার থেকে সবসময় ছেলেকে দূরে সরিয়ে রেখেছে, এমনকি বিদেশ পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। আফসোস হলো নিজের স্বামী থেকে সবকিছু লুকিয়েছে বলে। আজ নৌসিনের সারাটা দিন একদম অন্যরকম কাটলো। 3 মা তাকে এত এত ভালোবাসা দিয়ে একেবারে মাথায় তুলে রাখছে, এমনকি বাড়ির প্রত্যেকটা মানুষ নৌসিনকে নিয়ে ভীষণ হইহুল্লোড় আদর করেই চলেছে। লিয়ারা মেয়েকে বিন্দু মাত্র ছাড়ছিলেন নিজের হাত থেকে, যেন ছাড়লে আবার পালিয়ে যাবে। তামান্না শিকদারের চোখে এমনটা দেখে পানি জমে, ভাবেন ইস, মেয়েটাকে পেলে তো পেল, এমন একটা সময় পেল যে 2 দিন পরে আবার মেয়েটা সেই দূরে চলে যাবে। ইস, আরও কয়েকটা দিন আগে কেন পেল না? মুরাদ তো বোনের পাশ থেকে সরছেই না, নাবিলও বোনের পাশে ঘুরঘুর করছে, পাশে না আবার বোন তাকে ভুলে যায় নতুন ভাই পেয়ে। সাজিয়া লিয়ারার এমন অবস্থা থেকে বলেই ফেললেন, বেয়ান আপনারা বরং আমাদের সঙ্গে চলুন, মেয়েকে সব সময় কাছে দেখতে পারবেন। আমাদের তো আর এখানে থাকা সম্ভব হচ্ছে না, ছেলেটার কাজ যেহেতু ওখানে যেতে তো হবেই। ওখানে থাকার কোনো ব্যবস্থা থাকলে এই মুহূর্তে আপনার মেয়েকে কিছুতে আপনার কোল থেকে কেড়ে নিতাম না। লিয়ারার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার মেয়েটাকে আমি মৃত্যুর আগে খুঁজে পেয়েছি, এর চাইতে বড় পাওয়া কি হতে পারে? আমার মেয়েটা এত ভালো একটা পরিবারের মেয়ে হয়েছিল, এখন এত একটা ভালো পরিবারে যাচ্ছে জেনে আমার খারাপ থাকার তো কথাই নয়। একজনকে তো হাজার চেষ্টা করে মানুষ করতে পারলাম না, পরপরই রয়ে গেল। কোলে পিঠে করে মানুষ করেছি, তাকে ত্যাগ করার যন্ত্রণাটাও কাউকে দেখাতে পারবো না। ও কেন এমনটা হলো? আজ যদি ও একটুখানি বুঝতো, তাহলে আমাদের পরিবারটা একদম অন্যরকম হাসি খুশি থাকতো। তবে আল্লাহর ভালোবাসা আছে বলেই আমার মেয়েটা ভালো ভালো পরিবার পেল। মোহিনী তার জীবনের সবচেয়ে কঠিন সত্যিটা জানতে পেরে আর সবার অবহেলা পেয়ে একদিনই যেন অতিষ্ঠ হয়ে গেছে। তার ভেতরটা আফসোস, রাগ, ক্ষোভ, হিংসা মিলে অদ্ভুত এক অনুভূতিতে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নীরব যে সারাদিন তার পেছনে পড়ে থাকতো, আজ সেও চুপচাপ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি রেহানা যে তাকে এতদিন মাথায় চড়িয়ে রেখেছে, সেও আজ ফিরেও তাকাচ্ছে না। যে মানুষ বুঝেও বুঝতে চায় না, তাকে বোঝানো কারো সাধ্য নেই। আর যাদের অন্তর একেবারে কালোতে ঢাকা, তাদের অন্তর পর্যন্ত আলো পৌঁছানো প্রায় অসম্ভব। মোহিনী বারবার ভাবতে চাইল যে এতে তার কিছু যায় আসে না, তবুও সে ঘুরে ফিরে তার এই ভাবনার কাছে হেরে যাচ্ছে। এতদিন আর যাই হোক, তার বাবা মা তাকে শাসন করে বোঝাতে চাইলেও পরবর্তীতে তার জেদের কাছে হার মেনেছে। আজ তার মেয়েকে ফিরে পেয়ে সম্পূর্ণরূপে তাকে ত্যাগ করলো, অথচ সে একবারও তার ভুলগুলো ভাবছে না। আসসালামু আলাইকুম। এই গল্পটা আগামীকাল শেষ হবে। নতুন গল্প ইতিমধ্যেই চলে এসেছে। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ 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 নতুন গল্পটা অনেক সুন্দর, সবাই দেখবেন। আর এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।